হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ ইকবাল জুয়েল, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, মঙ্গলে আছো। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আইসিটি ডিজিটাল ডিভাইস অংশ। আমরা গত ক্লাসে একদম শুরুর অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রাথমিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ডিজিটাল ডিভাইস কি, ডিজিট বলতে কী বোঝায়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বুলিয়ান উপপাদ্য এবং লজিক ফাংশন। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এই অংশটি হচ্ছে সবচেয়ে কঠিন লাগে, আমরা অভিজ্ঞতায় দেখেছি। তা আশা করি তোমরা মনোযোগ সহকারে লেকচারটি দেখবে, তোমাদের কাছে সহজ লাগবে। তো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে বুলিয়ান উপপাদ্য, এই বিষয়টা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এই বুলিয়ান উপপাদ্য ব্যবহার করেই আমার এই চ্যাপ্টারের যতগুলো আলোচনা, এই চ্যাপ্টারের যতগুলো ডিজিটাল সার্কিট বলো, লজিক সার্কিট বলো, তারপর হচ্ছে লজিক ফাংশন বলো, এগুলো সবগুলোর কাজের মধ্যে আমার বুলিয়ান উপপাদ্যের প্রয়োগ আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আইটেম ফর দিস চ্যাপ্টার। অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। সহজ করে আমরা উপস্থাপন করব, বিভিন্ন কৌশল দিয়ে একটু বলে দিব মনে রাখার জন্য। কথা ক্লিয়ার? আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নাই। তা আমরা একটু শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান কি জিনিস আমরা গতকাল বলেছি, যে বুলিয়ান উপপাদ্যের মধ্যে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহৃত হবে। 0 এবং 1 এবং আউটপুট হবে, আউটপুট অলওয়েজ 1 হবে অথবা 0, যে কোনো একটা হবে, দুইটা কখনো একত্র হবে না। বাইনারির সাথে বুলিয়ানের পার্থক্য হচ্ছে এটা, যে আমার আউটপুটে আইদার 1 আর 0, আইদার অন আর অফ। ঠিক আছে, এর ব্যতিক্রম কিছু হবে না। ঠিক আছে, তো এখন বুলিয়ান উপপাদ্যের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। বুলিয়ান উপপাদ্যের মধ্যে আমরা প্রথমেই দেখব মৌলিক উপপাদ্যগুলো। আমরা মৌলিক উপপাদ্যগুলো আমরা দেখব। যে মৌলিক উপপাদ্য আমরা বলছিলাম, বুলিয়ান উপপাদ্যে আমরা মূল অপারেশন দুইটা, একটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে আমার অ্যান্ড অপারেশন। একটা হচ্ছে অর, লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন। তো মৌলিক উপপাদ্যগুলো দুইটা অপারেশনের জন্য দুই ধরনের হবে। তো কি এগুলা আমরা প্রথমে যদি দেখি, a + 0, a + 1, a + a + a বার বা a0, a + a0, এটা কত আমরা দেখব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তো খেয়াল করে দেখো যে আমরা যদিও এটা লজিক্যাল অর, আমরা প্লাসই বলার সময় আমরা প্লাস বলি। a + 0 = কত? a + 0, ক্লিয়ারলি দিস ইজ a + 1 = কত? এটা হচ্ছে 1। a + a = কত? এটা হচ্ছে a + a বার = কত? এটা হচ্ছে 1। খুব সহজে বলে ফেললাম। এখন মনে রাখবা কিভাবে? যদি ভুলে যাও তাহলে মনে রাখার কৌশলটা কি একটু খেয়াল করে দেখো, বা এই মানগুলো কিভাবে আসলো সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে আমার বুলিয়ান চলক। আইদার 0 ধারণ করবে অথবা 1 ধারণ করবে, যে কোনো একটা মান সে ধারণ করবে। কথা কি ক্লিয়ার? তো এখন এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 + 0 = 0। এর ভ্যালু যদি 1 হয়, যদি 1 হয় তাহলে 1 + 0, তাহলে 0 + 0 = 0, 1 + 0 = 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর মান যদি 1 দেই তাহলে রেজাল্ট হচ্ছে 1, এর মান যদি 0 দেই রেজাল্ট হচ্ছে 0। সুতরাং এর মান যেটা দিচ্ছি সেটাই হচ্ছে আমার রেজাল্ট। এজন্য a + 0 = হচ্ছে a। ক্লিয়ার? a + 0 = হচ্ছে a। তারপর আসলে দ্বিতীয়টা আমার সবচেয়ে বেশি ব্যবহৃত যেই উপপাদ্য, সহজগুলোর মধ্যে, মৌলিকের মধ্যে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে a + 1 = 1। কীভাবে a + 1 = 1 কীভাবে?
কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তো একই কৌশল আমরা যদি বলি এ ইকুয়াল টু 0, তাহলে খেয়াল করে দেখো 0 প্লাস 1 ইকুয়াল টু কত? আবার যদি বলি এ ইকুয়াল টু 1, তাহলে কত? 1 প্লাস 1 ইকুয়াল টু কত? ক্লিয়ার? 1 প্লাস 1 ইকুয়াল টু কত? তাহলে আমরা কিন্তু গত ক্লাসে শতসিদ্ধগুলো পড়েছিলাম, বুলিয়ান শতসিদ্ধ। তো সেই শতসিদ্ধের মধ্যে কিন্তু এগুলো ছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের। সো 0 প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? 1, অ্যান্ড 1 প্লাস 1 ইকুয়াল টু কত ছিল? 1 প্লাস 1 ইকুয়াল টু ছিল 1। ক্লিয়ার? তাহলে আমাদের অবজারভেশনটি কি? অবজারভেশন হলো এর মান 0 বসাই আর এর মান 1 বসাই, যাই বসাই না কেন রেজাল্ট অলওয়েজ 1। রেজাল্ট কত? অলওয়েজ 1। সো এ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার 1। ক্লিয়ার? এখানে একটা মজার বিষয় তোমাদেরকে বলে দিই, একটা মজার কৌশল। এটা আমি সহজেই বলি, মানে মজা করে মনে রাখার জন্য বলি। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় তুমি যদি 1-এর সাথে সারা দুনিয়া যদি যোগ করো, সেই রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে 1। কি বলছি? 1-এর সাথে তুমি বুলিয়ান অ্যালজেব্রা যত ধরনের রাশি আছে, যা ব্যবহার করতে পারো, হোয়াট এভার, যা খুশি তুমি তা ব্যবহার করো না কেন, ওয়েভ 1 প্লাস সামথিং ইকুয়াল টু অলওয়েজ 1। এইটাই হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রার সবচেয়ে আকর্ষণীয় এবং মজার দিক। কথা ক্লিয়ার? মনে থাকে যেন। নেক্সট আসো, এ প্লাস এ ইকুয়াল টু এ কীভাবে? সেম যুক্তি। সেটা হচ্ছে আমার এগুলো আমার বেশি ব্যবহৃত হয়, তো এই জন্য আমি ব্যাখ্যাটা সব বলে দিচ্ছি যেন তোমাদের সহজে মনে থাকে। এ প্লাস এ ইকুয়াল টু এ কীভাবে? তো সেম কাহিনি। এ ভ্যালু তুমি 0 দাও, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। এ যদি 1 দাও, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে খেয়াল করে দেখতেছো, এর ভ্যালু যত রেজাল্ট তত। ক্লিয়ার? সুতরাং এই জন্য আমরা বলি এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও বেশ গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটা হচ্ছে এ প্লাস এ বার ইকুয়াল টু 1 কেন? সেম কাহিনি। এ যদি 0 দিই, তাহলে এ নট কত? 0 নট হচ্ছে আমার 1। আবার এ যদি 1 দিই, তাহলে 1-এর নট কত? 1-এর নট হচ্ছে 0। তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। 1 প্লাস 0 ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান 0 অথবা 1 যাই দিই না কেন, রেজাল্ট অলওয়েজ 1। এই জন্য এ প্লাস এ বার বা এ প্লাস এ কমপ্লিমেন্ট বা এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1। আশা করি মনে রাখবে। ক্লিয়ার? সিমিলার প্রক্রিয়া হচ্ছে আমার অ্যান্ড অপারেশনের জন্য। কী হবে? আমি যদি অ্যান্ড দিই, অ্যান্ড অপারেশনের জন্য যে এ ডট 0, এ ডট 1, এ ডট এ বার, what are the values of this expression? So a dot 0 equal to 0, a dot 1 equal to a dot a equal to a, and a dot a not equal to হচ্ছে 0। এগুলো ওই একই কৌশলে তোমরা মান বসিয়ে যদি দেখো, আমরা এগুলো পাবো। এর মান যদি 0 দিই, দেখো এটা যদি আমি দেখাই, তাহলে 0, এ নট হচ্ছে 1। আবার এ যদি 1 দিই, এ নট হচ্ছে 0, তাহলে 0.1 equal to 0, 1.0 equal to 0. So in both case a dot a bar is equal to 0. কথা ক্লিয়ার? a dot a bar equal to 0। হ্যাঁ, এ হচ্ছে আমার মৌলিক উপপাদ্য। তারপরে যে উপপাদ্য যেটা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময় উপপাদ্য। এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল রোল। বিনিময় উপপাদ্য ইংলিশে বলা হয় কমিউটেটিভ ল। তো সেটা কি? এ ডট ভি ইকুয়াল টু ভি ডট এ, অ্যান্ড এ অর ভি ইকুয়াল টু ভি অর এ। তো এখানে বিষয়টা কি? বিনিময়, কিসের বিনিময় ঘটে? এটাই হচ্ছে আমার জানা বিষয়। এটা হচ্ছে মূলত আমি যদি বলি, সেটা হচ্ছে প্লেসের বিনিময়। এটা যখন এ হচ্ছে প্রথম স্থানে, এখানে বিটা হচ্ছে প্রথম স্থানে।
বি প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, এ দ্বিতীয় স্থানে, অর্থাৎ এ প্রথম থেকে দ্বিতীয়তে, বি দ্বিতীয় থেকে প্রথমে, এই স্থানের বিনিময় ঘটে। তো বুলিয়ান উপপাদ্য আমার এই বিনিময় উপপাদ্য মেনে চলে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা তোমরা জানো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স কিন্তু বুলিয়ান উপপাদ্য, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এ ইজ নট ইজ অল ভি এ ভি গুণ চিহ্ন নাই দিলাম, এ ভি ইজ নট ইকুয়াল টু বি এ। ম্যাট্রিক্স কিন্তু মানে বিনিময় উপপাদ্য মেনে চলে না। সুতরাং এগুলো সহজ মনে হলেও সব ক্ষেত্রে কিন্তু সহজ নয়। যাই হোক, তো এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস, এটা হচ্ছে আমার বিনিময় উপপাদ্য। কথা ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট দেখো আমার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এটাকে বাংলায় বলে অনুষঙ্গ বিধি। তো এটা কি জিনিস? এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি ডট বি ডট সি, অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু। তো এখানে মনে রাখার বিষয়টা কি? মনে রাখার বিষয়টা হচ্ছে একটু খেয়াল করো, এটা জাস্ট আমি একটু কৌশল বলে দিই। সেটা হচ্ছে মানে অ্যাসোসিয়েটিভ যদি হয় তাহলে একই রকম চিহ্ন হবে, অপারেশনটা হবে একই রকম। অ্যাসোসিয়েটিভ হলে অপারেশনটা হবে একই রকম। এটা আমার নিজস্ব একটা কৌশল, স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য আমি এটা ভেবে বলি। অ্যাসোসিয়েটিভ হলে একই রকম, মানে এখানে দেখো তিনটা চলক আছে, এখানে ডট থাকলে সব জায়গায় ডট, যদি প্লাস থাকে সব জায়গায় প্লাস। কথা ক্লিয়ার? আর এখানে মূল কাহিনীটা কি ঘটে, কি ঘটে এখানে জাস্ট দেখো, এই যে প্যারেন্থেসিস ব্র্যাকেট যেটা আছে এটা কিন্তু একটু পুশ করা হয়, একটু ধাক্কা দেওয়া হয়। এটা এখানে ছিল, জাস্ট ধাক্কা দিয়ে একটু এদিকে নিয়ে আসলাম, শুধু এই ঘটনাই ঘটে এখানে। অর্থাৎ বিষয়টা হচ্ছে বি এবং সি এর সাথে আগে অপারেশন নিয়ে তারপরে এর সাথে যদি নেই, এটা যেই রেজাল্ট দিবে এ এবং বি এর সাথে আগে অপারেশন নিই, সেটা যদি সি এর সাথে অপারেশন নেই সে একই ভ্যালু দিবে। কথা ক্লিয়ার? তো মনে রাখার সুবিধার্থে আমি বলি অ্যাসোসিয়েটিভ মানে একটু পুশ করা, একটু ধাক্কা দেয়া। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ল। এখন আমরা যেটা দেখব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পুরা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি। এটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ ল, বাংলায় বলে বন্টন বিধি। কীরকম? এ ডট বি প্লাস সি এ প্লাস ভি ডট সি, দুই ধরনের ডিস্ট্রিবিউটিভ ল। তো এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি, এটা হবে এ প্লাস বি ডট এ প্লাস সি। ভেরি ইম্পর্টেন্ট রোল। খেয়াল করে দেখো এখানে আগেটার সাথে পার্থক্য কী। আগে ছিল, আমি একটু কৌশলটা বলে দিয়েছিলাম, অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে একই রকম চিহ্ন। এটা টোটালটাই হচ্ছে কিন্তু আমার একদম আমার নিজস্ব ব্যক্তিগত দেওয়া একটা কৌশল, এটা আবার তোমরা অন্য কোথাও অ্যাপ্লাই করবে না। তো অ্যাসোসিয়েটিভ মানে একই রকম আমি বলছি, আর ডিস্ট্রিবিউটিভ মানে এটাও কিন্তু একটা কৌশল বলতেছি আমি, এটা আমার ব্যক্তিগত দেওয়া কৌশল। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ডিফারেন্ট চিহ্ন থাকবে, ডিফারেন্ট অপারেশন থাকবে। কথা ক্লিয়ার? তো দেখো এখানে হচ্ছে ডট, এখানে হচ্ছে প্লাস, এখানে ডট এখানে প্লাস, আবার এখানে প্লাস এখানে ডট, এখানেও চলক তিনটা কিন্তু মিশ্র অপারেশন, ডিফারেন্ট অপারেশন এখানে থাকবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন হচ্ছে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত, এটা মনে রাখার উপায়টা কি? মনে রাখার উপায় আমি একটা চমৎকার কৌশল তোমাদেরকে বলে দিই, স্টুডেন্টদেরকে বলি এটা মনে রাখার জন্য ডিস্ট্রিবিউটিভ লয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে, কারণ অধিকাংশ স্টুডেন্ট এখানে ভুল করে, তো সহজ উপায়টা বলে দিই, তাহলে আর কখনো ভুল করবে না। কৌশলটা বলে দিই, সেটা হচ্ছে ভিতরেরটি বাহিরে, বাহিরেরটি ভিতরে। মানে কি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেই চিহ্নটা ছিল প্লাস, এটা দেখো এখানে এসে গেছে বাহিরে, ব্র্যাকেটের বাহিরে। আর ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন ছিল সেটা আসছে কোথায়? ব্র্যাকেটের ভেতরে। এটা কোনো রোল না, এটা জাস্ট একটা কৌশল মনে রাখার। কথা কি ক্লিয়ার? সো
এ ডট বি প্লাস সি ইকুয়ালটা হচ্ছে এটা। আমরা কিন্তু নর্মালি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে অপারেশনটা আমরা করি, যদি এই ধরনের অপারেশন করি যেমন 3 × a প্লাস বি, তাহলে কিন্তু আসলে আমরা বন্টন বিধিটা ব্যবহার করি, এই প্রথমটা ব্যবহার করি। কত কিলো, যেমন আমরা কিন্তু 3a প্লাস 3b লিখি, এখানে কিন্তু এই ডট আছে, তাহলে দেখো এটা কিন্তু একই জিনিস, এই যে 3.a প্লাস 3.b। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো এখন এইটা কিন্তু আমরা বাস্তবে ব্যবহার খুব কম করি, এই দ্বিতীয়টা আমরা বাস্তবে ব্যবহার খুব কম করি, কিন্তু এটা একই ফর্মুলা। দেখো a প্লাস বি ডট এ প্লাস সি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এইটা হচ্ছে আমার বন্টন বিধি বা ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা, মনে রাখতে হবে, এটা আমার ব্যবহার সবচেয়ে বেশি। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল বা ডি মর্গ্যানের উপপাদ্য, ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস লটা কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার ব্যবহার প্রচুর। সেটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ ডট বি। দুইটা অপারেশনের জন্য দুইটা ডি মর্গ্যানস ল। একটা হচ্ছে এইটার উপর টোটালটার উপর হোল বার বা নট থাকবে, এটার উপর নট থাকবে। তো এটা ইকুয়াল টু কত? দেখো খুব সহজ, খুবই সহজ, একটু দেখো কৌশলটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে এ এবং বি আছে, যতটা চলক আছে আমি ততটা চলকই লিখে ফেলবো। এ এবং বি আছে, এখানে যাই থাকে আমি তাই লিখে ফেলবো। কথা ক্লিয়ার? হ্যাঁ। তারপরে খেয়াল করে দেখো একটু, সেটা হচ্ছে এই টোটালটার উপর বার আছে এখানে, কিন্তু নট হচ্ছে টোটালটার উপরে, টোটালটার উপর বার। তাহলে আমরা কি করব, এখানে এই যতগুলো চলক থাকে প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা বার দেব। সিমিলার কাহিনী এটার ক্ষেত্রে, টোটালটার উপর বার আছে, এখানে আমি আলাদা আলাদা বার দেব। ক্লিয়ার? এই যে কাহিনী আমার। এরপর আরেকটা মজার বিষয়, কি কাহিনী ঘটে সেখানে হচ্ছে, যদি এখানে প্লাস থাকে এখানে হবে ডট, যদি এখানে ডট থাকে এখানে হবে প্লাস। এইটাই হচ্ছে আমার ডি মর্গ্যানস ল বা বাংলায় বলে দা মর্গানের উপপাদ্য। তো প্রকৃতপক্ষে এটা তো ওই গণিতজ্ঞের নাম, তো সেটা ডি মর্গ্যানস ল বলবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে এখন এটা হচ্ছে দুই চলকের জন্য। তিন চলকের জন্য তাহলে কি হবে? একই নিয়ম প্রযোজ্য হবে, এ প্লাস বি প্লাস সি বার ইকুয়াল টু কত হবে? এবার ডট বি বার ডট সি বার। ক্লিয়ার? আবার এ ডট বি ডট সি বার ইকুয়াল টু কত হবে? এবার প্লাস বি বার প্লাস সি বার। এ হচ্ছে আমার ডি মর্গ্যানস ল। আমরা প্রমাণটা পরে দেখব, এখন আমরা দেখব সেটা হচ্ছে যে লজিক ফাংশন সরলীকরণ। এটা প্রমাণ আমরা করব, এখন আমরা দেখব যে লজিক ফাংশন সরলীকরণ। তো লজিক ফাংশন এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ, যেটা মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এইটা লজিক ফাংশন সরলীকরণ। কারণ প্রতিটা প্রশ্নেই আমার এটার ব্যবহার আছে, লজিক ফাংশন সরলীকরণ। তো কোশ্চেন হচ্ছে যে লজিক ফাংশন সরলীকরণটা কেন প্রয়োজন, এটা যদি আমরা একটু আলোচনা করে নিই। লজিক ফাংশনকে সরল কেন করতে হবে? যে লজিক ফাংশনটা কোনগুলো? যেগুলা এই লজিক্যাল ফাংশন, তাই না? এখানে এক্স প্লাস ওয়াই বার ডট সি এরকম থাকতে পারে, তাই না? হ্যাঁ, অথবা এটার উপর হোল বার, এই টাইপের বিষয়গুলো হচ্ছে আমার লজিক ফাংশন। তো এগুলা কি সরল কেন করতে হবে? আমরা বলছি লজিক ফাংশন সরলীকরণ। কোশ্চেন হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ করার প্রয়োজন কেন? তোমরা জানো, যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, তো সৃজনশীল প্রশ্নে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে লজিক ফাংশন সরলীকরণের প্রয়োজনীয়তা কী, বা লজিক ফাংশন কেন সরল করতে হয়, বা একটা এরকম লজিক ফাংশন দিয়ে দিল, প্রশ্নটা হয়তো উদ্দীপক এভাবে থাকতে পারে যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সরলীকরণ করার প্রয়োজনীয়তাটা কী, তোমার যুক্তির আলোকে তুমি ব্যাখ্যা করো, কেন তাদেরকে সরল করতে হবে, আমার বাস্তব জীবনে সরল কেন প্রয়োজন,
প্রশ্ন হচ্ছে এটা, এরকম বিভিন্নভাবে থাকতে পারে। তো উত্তরটা তুমি জেনে নাও, খুব সহজ বিষয়। সেটা হচ্ছে যে আমরা কি বলবো যে লজিক ফাংশনগুলো আমরা লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করি। লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করি। কার সাহায্যে? লজিক গেটের সাহায্যে। লজিক গেট কোনগুলো আমরা পরবর্তীতে দেখব। লজিক গেট কি আমরা সামনের আলোচনায় আমরা দেখব। লজিক গেট, লজিক গেট, এই যে বিভিন্ন লজিক গেট থাকে, অর গেট, অ্যান্ড গেট, এগুলোকে বলা হয় লজিক গেট। হ্যাঁ, এগুলো হচ্ছে নট গেট। এটা আমরা দেখব পরবর্তীতে যে লজিক ফাংশনগুলো আমরা এই লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করি। তো এই গেটগুলো আসলে কি, গেট আমরা পরে দেখবো, আমি বলছি পরবর্তী ক্লাসে দেখব। তারপরেও যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার হাতে প্র্যাকটিক্যালি, দেখো একটা সার্কিট বোর্ড, এটা একটা সার্কিট বোর্ড, ছোট্ট একটা ডিভাইসের একটা সার্কিট বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বিভিন্ন যে তাবিজ টাইপের, তাবিজের মতো যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এই মূলত এক একটা লজিক গেট। আমরা পর নেক্সট লেকচারে আর ডিটেলস আলোচনা করব। এই যে খেয়াল করে দেখো, আমি একদম কাছে থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এখানে তাবিজের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে, এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইসের সার্কিট বোর্ড। তো এখানে এগুলো হচ্ছে আমার এই যে লজিক গেট, এই যে বিভিন্ন গেটগুলো হচ্ছে মূলত এগুলা। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো লজিক ফাংশনের বাস্তবায়ন হচ্ছে আমরা করি লজিক গেট দিয়ে। এখন লজিক ফাংশনটা যদি সরল হয়ে যায়, এই ফাংশনটা যদি সরল হয়ে যায়, তাহলে কি হবে, আমার লজিক গেটগুলো কি হবে, লজিক গেটের সংখ্যা কমে যাবে। এটা যদি ছোট্ট হয়ে যায়, ফাংশনগুলো যদি কমে যায়, তখন লজিক গেট আমার কম লাগবে। আর লজিক গেট যদি কম হয়, তাহলে লজিক গেট আমার কম কখন প্রয়োজন হবে, যখন নাকি আমার এই অপারেটরগুলো, এই যে অপারেটর আমরা নট গেট বলি, এই যে অপারেটর যখন কম প্রয়োজন হবে, তখন লজিক গেটও কম লাগবে। কথা কি ক্লিয়ার? আর লজিক গেট যখন কম লাগবে, তখন কি হবে, তখন আমি যেই ডিভাইসটা বানাবো সেই ডিভাইসটা ছোট হয়ে যাবে, সেই ডিভাইসটা ছোট হয়ে যাবে। যেমন তোমরা জানো পূর্বিকার মোবাইলগুলো কিন্তু মোটামুটি বেশ মোটা এবং অনেক বড় ছিল, কারণ ওইখানে তখন প্রথম দিকে অনেক বড় এই অনেকগুলো গেট ব্যবহার হতো, এক একটা কাজের জন্য অনেকগুলো গেট ব্যবহার করা হতো। এখন আস্তে আস্তে প্রযুক্তির ডেভেলপের ফলে যেটা হয়েছে, গেটগুলোও ছোট হয়েছে। আবার আমরা যখন এই লজিক ফাংশন সরলীকরণ করতে করতে অনেক বড় একটা ফাংশনের পরিবর্তে আমরা দেখব সরল করে যখন তাকে সিম্পলিফাই করে ফেলি, ছোট্ট একটা মানে নিয়ে আসি, দেখা গেল এতগুলো গেট মিলে যেই কাজটা করে, ছোট্ট একটা বা দুইটা গেট মিলে একই কাজ করে। সো এখন ছোট্ট সামান্য এক দুইটা গেট যখন ইউজ করি, সেটাই আমার আগের অনেকগুলো গেটের সমান কাজ করে। এজন্য আমার লজিক ফাংশন সরলীকরণ করার প্রয়োজন, বাস্তবে প্রয়োজন হয়। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। হ্যাঁ, তারপরে আসো, এখন লজিক ফাংশন আমরা আসলে সরল করব কিভাবে, লজিক ফাংশন সরল করব কিভাবে। তো এইটারও একটা অ্যালগরিদম আছে, একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হয়। লজিক ফাংশন সরলীকরণের সিকোয়েন্স, লজিক ফাংশন সরলীকরণের সিকোয়েন্সটা কি, ধারাটা কি, কীভাবে আমি করব, এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তোমাদের কাজ করাটা অনেক সহজ হয়। অনেকেই এগুলাতে একটু দুর্বল, এই জায়গাতে অনেকেই ভুল করে, আমরা পরীক্ষার খাতায় দেখি। বিশেষ করে মানবিক স্টুডেন্টদের কাছে এগুলো অনেক বেশ কঠিন, অনেকের কাছে বেশ কঠিন, আবার অনেকে বেশ ভালো পারে, তো জাস্ট নিয়মগুলো যদি একটু মনে রাখো তাহলে খুব সহজ হয়ে যাবে। যেমন লজিক ফাংশন দেওয়া আছে, বলা হলো এটাকে সরল করো, পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা যে লজিক ফাংশন সরল করো, পরীক্ষার প্রশ্ন কীভাবে সরল করবে, সিকোয়েন্সটা কি। নাম্বার 1 হচ্ছে আমি বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান দিকে আমি যাব। নাম্বার 2 হচ্ছে প্রথমে আমি কাজ করব ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজ। নাম্বার 2, তারপরে হচ্ছে আমি যত ধরনের নট অপারেশন আছে, নট বলতে আমি ওই যে বার যেটা থাকে, এই বারগুলো, হ্যাঁ, বার যেটা থাকে সেই বারগুলো প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে যত নট অপারেশন আছে সেই নটের অপারেশনের কাজ করব। তারপরে আমরা সকল অ্যান্ড অপারেশনের কাজ করব, কথা ক্লিয়ার? অ্যান্ড দেন আমি যত অর অপারেশন আছে তখন আমি
সকল অর অপারেশনের কাজ করব। এভাবে যদি আমরা সিকোয়েন্সটা মেনটেন করে সরল করি তাহলে মোটামুটি খুব সহজে সরলটা লজিক ফাংশনের সরল তোমাদের হয়ে যাবে। কথা ক্লিয়ার? আবার বলছি, আমরা প্রথমে বাম থেকে ডানে যাব, আগে প্যারেনথেসিস বা ব্র্যাকেটের কাজ করব, তারপরে হচ্ছে আমি যত নট অপারেশন আছে সেটার কাজ আগে করার চেষ্টা করব, তারপরে এন্ড অপারেশনের, অ্যান্ড দেন আর অপারেশনের। তা আমরা একটা গুরুত্বপূর্ণ লজিক ফাংশন দিয়ে আলোচনা করে আমরা শেষ করব। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সাপোজ এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার বলা হলো একে সরল করো, এটাকে সরল করার কথা বলা হলো। পরীক্ষার কোশ্চেন, এটা কয়েকটা বোর্ডেই পরীক্ষায় আসছে এটাকে সরল করার জন্য। তো এটা টোটালটার উপর কিন্তু বার আছে, আবার টোটালটার উপর বার আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা বলেছি যে সবার আগে আমরা কাজ করব, যদিও প্যারেনথেসিসের কথা বলছি, কিন্তু যখন ব্র্যাকেট থাকে, বার থাকে, সবার আগে আমরা বারের কাজটা করে নেব। কথা কি ক্লিয়ার? বা নটের কাজটা। তাহলে আমি এখন তাহলে এটা যখন নট থাকে তাইলে কোন উপপাদ্যের মধ্যে পড়বে? আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি ডি মর্গানস ল, মনে আছে তোমাদের? একটু আগে পড়ে আসছি ডি মর্গানস ল। তাহলে যখন নট থাকে বা বার থাকে তখন আমরা কিন্তু ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। কোন আমরা ডি মর্গানস ল আমরা অ্যাপ্লাই করব, ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু পুরোটার উপর বার আছে তাইলে আমি এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই হবে ক্লিয়ারলি। তাহলে এখন মজার বিষয়, আমরা বলেছিলাম যে ডি মর্গানস লতে কী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্লাস থাকলে ডট এবং ডট থাকলে সেটা হয় প্লাস, এবং প্রত্যেকটা চলকের ওপর বারটা আলাদা আলাদা বার হয়। কথা কি ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, এখানে আমি চলক কোনটা, এখানে একটা মজার বিষয় যে আমি যখন বার নিব আমরা কিন্তু বলেছিলাম আগে আমি এন্ডের কাজ করব সিকোয়েন্সে, পরে করব আমি যোগের কাজ। প্রথমে এন্ডের কাজ, পরে যোগের কাজ। কিন্তু যদি উপরে বার থাকে, এটা কৌশল কিন্তু আমি বলে দিচ্ছি, এটা বইয়ে সাধারণত সরাসরি কোথাও লেখা পাবাও না, এটা তোমরা মনে রাখো, তাহলে কাজ করতে সুবিধা হবে। কিন্তু ক্লিয়ার? নর্মালি আমরা বলছি আগে করব এন্ডের কাজ, গুণের কাজ, পরে করব যোগের কাজ। কিন্তু যদি উপরে বার থাকে তাহলে আমরা সেপারেট করবো কিভাবে, কোনটাকে আর চলক ধরবো, প্রধান চলক কোনটা ধরবো, সেটা হচ্ছে তখন আগে আমরা করব কোনটা, উল্টাটা, আগে করব যোগের অংশটা, পরে করব গুণের অংশটা। কথা কি ক্লিয়ার? যখন বার থাকে আগে করব যোগের অংশ, পরে করব গুণের অংশ। যেমন খেয়াল করে দেখো, এখানে এই যে বারটা থাকার কারণে, নট গেট থাকার কারণে, নট অপারেশন থাকার কারণে এখানে কিন্তু কয়টা অংশে আমি দুই ভাগ করব এটাকে? আমরা বলছি যখন নট থাকে তখন প্রথমে সেপারেট করব যোগের ভিত্তিতে। কথা ক্লিয়ার? তাহলে এখন মূল যোগ হচ্ছে এই যে, এইটা হচ্ছে আমার মূল যোগ বা অর। তাহলে আমি এইটা একটা চলক ধরবো আর এই যে পুরোটা একটা চলক ধরবো। কথা ক্লিয়ার? হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক আলোচনা, মৌলিক কৌশল। এগুলো যদি জানা থাকে তোমার, তুমি খুব সহজে যে কোনো ক্যালকুলেশন তুমি সহজে করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? সহজে তুমি করতে পারবে। তো লুক ইট হিয়ার, তাইলে আমি দুইটা চলক আলাদাভাবে লিখে নিই, জেড প্লাস এক্স বার। তাহলে এখানে প্লাস থাকার কারণে হবে কি ডট, আর টোটালটার উপর নট থাকার কারণে আমি বলছিলাম ডি মর্গানস ল আমাকে বলতেছে এই নট গেটটা আলাদা আলাদা হবে। নট গেটে কী হবে? আলাদা আলাদা হবে। ভেরি ফাইন। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্স বার ডট, যেহেতু পুরোটার উপর এখন অপারেশন ডট আছে, আমি এটা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো এই অংশটা আবার আমার ডি মর্গানসের মধ্যে পড়ে, এই অংশটা আবার ডি মর্গানস ল এই অংশে অ্যাপ্লাই করা যায়। তো এখন দেখো আমার মূল যেই সেপারেট অংশ কিন্তু দুইটা, এইটা এবং এইটা। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে এটা একটা আলাদা চলক হয়ে গেছে। সো এখানে কিন্তু আমার মাঝখানে অপারেশন একটা আছে ডট। তো যদি প্লাস না থাকে তখন ডট থেকে আমি প্রথমে কাজ করব, ডটটা নিয়েই। তাহলে আমার এখানে মূল চলক হচ্ছে ওয়াই বার, আর এটা হচ্ছে আমার জেড প্লাস এক্স বার। কথা কি ক্লিয়ার? ওয়াই বার এবং জেড প্লাস এক্স বার। তাহলে এখন এই ডটের পরিবর্তে আমি কি দেব? প্লাস।
এখানে ডট থাকার কারণে দিব কি প্লাস, আর এই বারটা এখন আলাদা আলাদা বার হয়ে যাবে। বার কি হবে? আলাদা আলাদা বার হয়ে যাবে। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। কথা নিশ্চয়ই ক্লিয়ার? এই বার থাকার কারণে এখানে আলাদা আলাদা আমি বার দেব। ওকে, আমি অ্যাডভান্স হই এক্স বার ডট, এখন এই দুইটা বার যখন থাকে, দুইটা যখন নট থাকে তখন ক্যান্সেল হয়, তখন সেটা হবে ওয়াই প্লাস, দেখো খেয়াল করে দেখো, এখন আবার এখানে কিন্তু ডিমোর্গেনস ল অ্যাপ্লাই হচ্ছে। এই যে দুইটার মধ্যে কি নট গেট আছে, সো আমি এখানে আবার ডিমোর্গেনস ল অ্যাপ্লাই করব। এখানে চলক হচ্ছে জেড এবং এক্স বার, আর প্লাসের থাকার কারণে এটা হয়ে যাবে ডট, এবং সেটা আলাদা আলাদা বার হবে। সেটা আলাদা আলাদা কি হবে? বার হবে। কথা ক্লিয়ার? আমি উপরে লিখতেছি। তাহলে কত হবে এখন একটু খেয়াল করে দেখো। তাহলে এ এক্স বার ডট ওয়াই প্লাস, এখানেও এই এক্সের উপর ডাবল বার থাকার কারণে সেটা ক্যান্সেল হয়ে যাবে, সো এটা হবে জেড বার ডট এক্স। এখন যদি আমি, এটা মূলত দেখতে গুণের মতো, কিন্তু এটা কি একটু আগে আমরা করেছিলাম মৌলিক উপপাদ্য, মনে আছে? বলো তো দেখি এটা কোন সূত্রের মধ্যে পড়ে, কোন মৌলিক উপপাদ্যে, কোন বুলিয়ান উপপাদ্যের সাথে মিলে যায়? একটু খেয়াল করে দেখো তো, দেখি তোমরা বলতে পারো কি না। এটা না দিলেও চলবে, অসুবিধা নেই। দেখো একটু, আমি 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা নিজেরা বলতে পারো কি না দেখো। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি, মনে আছে? ডিফারেন্ট যখন চিহ্ন থাকে তখন হয় বন্টন বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কী হয়? ভিতরেরটা বাইরে, বাইরেরটা ভিতরে। তো এইটা কিন্তু সহজ, এটা দেখতে স্বাভাবিক গুণের মতো মনে হয়। যেমন এক্স বার ডট ওয়াই প্লাস এক্স বার ডট জেড বার এক্স। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এই যে বাইরেরটা, তাহলে আমার কথা হয়েছে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা এক্স বার ওয়াই প্লাস, এটা মূলত হচ্ছে এটা এরকম, ঠিক আছে? এক্স বার ওয়াই অ্যান্ড এক্স বার এক্স জেড বার, এক্স বার ওয়াই প্লাস, তাহলে একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম যে মৌলিক উপপাদ্যের মধ্যে এক্স ইন্টু এক্স বার বা এ ইন্টু এক্স বার, এটা ইকুয়াল টু কত? এ ইন্টু এ বার ইকুয়াল টু, মনে আছে তো? এ ডট এ বার ইকুয়াল টু হচ্ছে আমার 0, এ ডট এ বার 0, তাহলে এটা আমার কত হবে? 0 ইন্টু জেড বার। সো দিস ইকুয়াল টু হোয়াট? এক্স বার ওয়াই প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে আমার এক্স বার ওয়াই। এইটাই হচ্ছে আমার সরলীকৃত ফাংশনের মান। এটা হচ্ছে আমার সরলীকৃত ফাংশনের মান, ইকুয়াল টু কত? এক্স বার ওয়াই। তাহলে আমরা কি দেখলাম? যে যেই ফাংশনটা দেয়া ছিল সেটা কিন্তু লজিক ফাংশনটা বেশ বড় ছিল, এখানে অনেকগুলো গেট ছিল, অনেকগুলো অপারেশন ছিল। তো ওগুলোর পরিবর্তে আমি যদি ওগুলো ব্যবহার না করে শুধুমাত্র এটা ব্যবহার করি, ওই সবগুলো গেট, সবগুলো চলক মিলে যেই ভ্যালু দিচ্ছে, শুধুমাত্র যেই কাজ করে, শুধুমাত্র এক্স বার ওয়াই একই কাজ করে। এটি হচ্ছে আমার লজিক ফাংশনের সরলীকরণের সৌন্দর্যটা বা প্রয়োজনটা। কথা ক্লিয়ার? যদি তোমরা বুঝে থাকো, আশা করি আমরা নেক্সটে এই ধরনের নেক্সট ক্লাসে আরও কিছু সরল অঙ্ক করব, সরল করব, লজিক গেট অঙ্কন করব, যেগুলো পরীক্ষায় সবসময় থাকে। তো যদি তোমরা বুঝে থাকো, আশা করি বুঝেছ, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের বইয়ের মধ্যে এই ধরনের অনেক লজিক ফাংশন দেওয়া আছে, তোমরা একটু প্র্যাকটিস যদি করো তাহলে নেক্সট ক্লাস আমাদের জন্য আলোচনা করতে সহজ হবে, তোমরাও বুঝতে সহজ হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।